Redmi Note 12 Pro রিসেন্টলি লঞ্চ হয়ে যাওয়া চায়নার বাজারে Redmi Note 12 Pro এই ফোনটিতে থাকছে 6.67 ইঞ্চির একটি OLED ডিসপ্লে যেটাতে ব্যবহার করা হয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট। সাথে আছে MediaTek Dimensity 1086 ন্যানোমিটারের প্রসেসর, Android 12 এবং MIUI 13, সাথে আছে UFS 2.2 এবং LPDDR4X RAM, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সহ 5000 mAh বিগ ব্যাটারি এবং বক্সেই কিন্তু দিয়ে দেওয়া আছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেকমোগজুর পক্ষ থেকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন আর একটা স্মার্টফোনকে নিয়ে। সো আজকে আমরা কথা বলবো হচ্ছে Redmi Note 12 Pro এই স্মার্টফোনটি নিয়ে। সো এই স্মার্টফোনটা চায়নার বাজারে লঞ্চ হয়েছে, এখনও কিন্তু আমাদের বাংলাদেশে আসে নাই। কিছুদিনের মধ্যে হয়তো আপনারা এটা আনঅফিসিয়ালি পেয়ে যাবেন, আর অফিসিয়ালি পাইতে হয়তো বা কিছুটা টাইম লাগবে। প্রাইজিংয়ের কথা বলতে গেলে অ্যাকচুয়ালি চায়না টাকা থেকে আমাদের বাংলাদেশি টাকায় কনভার্ট করলে এটার যে বেস্ট ভেরিয়েন্ট সেটার প্রাইস আসে মোটামুটি 22 বা 23,000 টাকার মতো। তো এটা আমাদের বাংলাদেশে আসার পরে প্রাইসটা কেমন হবে সেটা আমরা ভিডিওর ভেতরে আলোচনা করব। সো এই ফোনটার যতগুলো ফিচার আছে সবগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমাদের চ্যানেলে অ্যাকচুয়ালি প্রতিদিনই স্মার্টফোনের রিভিউ আপলোড করাই হয়। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি ভিডিওটি। প্রথমে আসি ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লে সেকশনে আপনারা পাচ্ছেন 6.67 ইঞ্চির একটি OLED ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিতে রিফ্রেশ রেট হিসেবে ব্যবহার করা হয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটিতে আপনারা সর্বোচ্চ 900 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। মানে ইনডোর এবং আউটডোরে টানা রোদের মধ্যে ব্যবহার করতেও কিন্তু আপনাদের কোনো রকম বেগ পাইতে হবে না, যেটা খুবই একটা ভালো দিক। তাছাড়াও রয়েছে HDR10+ এবং 1 বিলিয়ন কালার। সো ডিসপ্লের কথা বলতে গেলে খুবই ভালো লেভেলের ডিসপ্লে আমার কাছে মনে হয়েছে। চিন এবং বেজেলের পরিমাণটা খুবই কম ছিল, প্লাস এই ডিসপ্লেটির রেজুলেশন হিসেবে পেয়ে যাচ্ছেন আপনার 1080x2400 পিক্সেলের একটি রেজুলেশন, সো যেটা খুবই ভালো একটা দিক। সো এক কথায় বলতে গেলে এই ডিসপ্লেটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো মনে হয়েছে এই প্রাইসে। আর এই ডিসপ্লেটি দিয়ে যতগুলো কন্টেন্ট দেখা গেছে মাল্টিমিডিয়ার ক্ষেত্রে খুবই ভালো লেভেলের পারফরমেন্স করেছে। আপনারা মুভি টুভি দেখতে চাইলে খুবই ভালো লেভেলের একটা পারফরমেন্সই কিন্তু এই ডিসপ্লেটি থেকে পাবেন, কারণ এটা হচ্ছে একটা OLED ডিসপ্লে। আর এই ফোনটাতে আপনারা কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন। একটি স্পিকার দেওয়া হয়েছে নিচে এবং অন্যটি দেওয়া হয়েছে ওপরে, যেটার স্পিকার কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল, সুন্দর লাউড ছিল এবং ভালো রকমের বিট প্রডিউস করছিল। এই ফোনটিতে ব্যাটারি সেকশনে আপনারা পাচ্ছেন 5000 mAh একটি বিগ ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য কিন্তু বক্সেই দিয়ে দেওয়া হয়েছে 67 ওয়াটের একটি ফাস্ট অ্যাডাপ্টার। সো এই অ্যাডাপ্টারটি দিয়ে আপনারা আপনাদের ফোনকে কিন্তু খুবই ফাস্টলি চার্জ করতে পারবেন। যেমন এই ফোনটিকে 0 থেকে 50% করতে আপনাদের সময় লাগবে মাত্র 15 মিনিট এবং 0 থেকে 100% করতে আপনাদের সময় লাগবে প্রায় 46 মিনিটের মতো, যেটা খুবই ভালো একটা দিক। এবং এই 5000 mAh ব্যাটারি থেকে কিন্তু আপনারা খুবই ভালো লেভেলের একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন, কারণ এখানে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 6 ন্যানোমিটারের প্রসেসর, যেটা খুবই ব্যাটারি এফিশিয়েন্ট। সো আপনারা যদি হেভি ইউজও করেন, মানে যারা প্রচুর গেম খেলেন, তারাও কিন্তু 7-8 ঘন্টার উপরে ব্যাকআপ পেয়ে যাবেন। আর অ্যাকচুয়ালি যারা নর্মাল ইউজ করেন তারা কিন্তু একদিনের ওপরে প্রায় 1.5 দিন 2 দিনের মতো কিন্তু ব্যাটারি ব্যাকআপটা অনায়াসেই পেয়ে যাবেন। এই ফোনটিতে প্রসেসর সেকশন আপনারা পাচ্ছেন 1080 একটি 6 ন্যানোমিটার প্রসেসর, যেটা MediaTek Dimensity প্রসেসর, যেটা খুবই ভালো লেভেলের পারফরমেন্স করেছে এবং এটা 2.6 GHz এর। এবং জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন Mali G68 MC4। সো প্রসেসরের ক্ষেত্রে কিন্তু এখানে খুবই ভালো লেভেলের একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে। যারা অ্যাকচুয়ালি টুকটাক গেমিং করেন তাদের জন্য আই থিঙ্ক এই প্রসেসরটা খুবই ভালো লেভেলের একটা প্রসেসর হতে যাচ্ছে। আর এটা থেকে আমরা অ্যান্ড্রয়েড স্কোর পেয়েছি কিন্তু 4,25,000-এর মতো, যেটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। আর এই প্রসেসরটির পারফরমেন্স কিন্তু খুবই ভালো ছিল। যতগুলো গেম আছে প্রায় সবগুলোই আপনারা এটাতে লোড করাইতে পারবেন এবং খুব অনায়াসে কিন্তু খেলতে পারবেন, তেমন একটা ল্যাগিংয়ের দেখা দেখতে পাবেন না। হিটিং ইস্যুর কথা বলতে গেলে চার্জিং টাইমে কিছুটা হিটিং ইস্যু লক্ষ্য করা গেছে, যেমন চার্জিং এটা ফুল চার্জ হইতে হইতে দেখা যাচ্ছে 50 ডিগ্রি বা 52-53 এরকমও উঠে যাচ্ছে। সো গেমিংয়ের ক্ষেত্রে কিন্তু এতটা হচ্ছে না, গেমিংয়ের ক্ষেত্রে হয়তো বা 45 বা 48 এরকমের মধ্যেই এটা থাকছে। সো যেটা খুবই ভালো একটা দিক। আর এই ফোনটা কিন্তু Android 12-এর সাথে রান করছে, আর সাথে আছে MIUI 13। সো MIUI 13-এর কথা বলতে গেলে এটার পারফরমেন্স মোটামুটি অ্যাভারেজ টাইপের, আগের মতো কিছুটা বাক্স রয়ে গেছে, তবে নেক্সট আপডেটে হয়তো বা এটা ফিক্স হইতেও পারে, দেখা যাক কী হয়। আর এমনিতেই নর্মাল ইউজ যেমন অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে ডে টু ডে সিম্পল ইউজে কোনো রকম ল্যাগিংয়ের দেখা কিন্তু আপনারা দেখতে পাবেন না, সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো লেভেলের একটা পারফরমেন্সই পাবেন। আর এই ফোনটা মোট আপনারা 4টা ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, 6/128GB, 8/128GB, 8/256GB এবং 12/256GB। সো এই ফোনটার যে বেস ভেরিয়েন্ট এটা আমাদের বাংলা চায়না টাকা থেকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 22 বা 23 হাজার টাকার মতো আসে।
সো এটা বাংলাদেশে আসার পরে আই থিঙ্ক 27 বা 28,000 টাকা হয়ে যাবে। ফোন নতুন আসলে তো প্রাইসটা একটু বেশি হবেই, প্লাস আনঅফিসিয়ালি, আর অফিসিয়ালি আসলে হয়তো বা 28-29 এরকম হইতে পারে। দেখা যাক বাংলাদেশে অফিসিয়ালি কবে লঞ্চ হয়। আর আনঅফিসিয়ালি হয়তো বা আপনারা 15 বা 30 দিনের মধ্যে, অ্যাটলিস্ট 1 মাসের মধ্যে আপনারা এই ফোনটা খুবই অনায়াসে হাতে পেয়ে যাবেন। আনঅফিসিয়ালির কথা বলতেছি আমি। হয়তো বা প্রাইসটা একটু বেশি থাকবে প্রথমে, তবে কিছুদিন ওয়েট করে যদি কিনতে পারেন তাহলে আপনারা এই ফোনটার আরও কিছুটা ভালো দিক জেনে তারপরে কিনতে পারবেন। এই ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটির আনলক স্পিড ছিল যথেষ্ট ফাস্ট এবং পজিশনটাও কিন্তু ছিল খুবই ভালো। এবং ফোনটিতে আপনারা ফেস আনলক পাচ্ছেন, যেটার আনলক স্পিডও যথেষ্ট ভালো ছিল। কানেক্টিভিটি সেকশনের কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা পাচ্ছেন ডুয়েল 5G, আর এই 5G কিন্তু মোট 9টা ব্যান্ড সাপোর্ট করে, এবং ডুয়েল 4G পাচ্ছেন, ওয়াইফাই 6 পাচ্ছেন, ব্লুটুথ 5.2 পাচ্ছেন, NFC-ও পাচ্ছেন, FM রেডিও পাচ্ছেন না, এবং কোনো রকম নোটিফিকেশন লাইট কিন্তু এই ফোনটিতে পাচ্ছেন না। ফোনটার লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে ফোনটার লুকটা কিন্তু সত্যি খুবই অসাধারণ ছিল। এই ফোনটার ব্যাক পার্ট অ্যাকচুয়ালি প্লাস্টিক কিংবা গ্লাস ব্যবহার করা হতে পারে, এটা আমি শিওর বলতে পারছি না। আর এই ফোনটার থিকনেস হচ্ছে 7.9 মিলিমিটার, এবং এই ফোনটার ওজন হচ্ছে 187 গ্রাম, যেটা হাতে নিয়ে সুন্দর একটা ফিল হয় এবং পাতলা টাইপের ফোন বলা যায়। 8 মিলিমিটারের ফোন হিসেবে মোটামুটি অ্যাভারেজ বলা যায়, পাতলাই বলা যায়। আর এই ফোনটাতে আপনারা পাচ্ছেন IP53 ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ প্রোটেকশন, যেটার কারণে আপনার হালকা পাতলা বৃষ্টি বা হালকা ময়লাতে পড়ে গেলেও কিন্তু এই ফোনটার কোনো রকম সমস্যা হবে না। আর এই ফোনটার ইনহ্যান্ড ফিলটা কিন্তু খুবই ভালো ছিল, ফোনটা দেখতেও খুবই প্রিমিয়ামনেস মানে ফিল হয়, বক্সি টাইপের ডিজাইন দেওয়া হয়েছে এবং হাতে নিলে কিন্তু একটা সুন্দর ফিল হয়। তো সব দিক বিবেচনায় আমার মনে হয়েছে যে ফোনটার ডিজাইনটা আমার কাছে মোটামুটি খুবই ভালোই মনে হয়েছে। আর এই ফোনটা আপনারা মোট 4টা কালারে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, ব্ল্যাক কালার, ব্লু কালার, হোয়াইট কালার এবং ভায়োলেট কালার। 4টা কালারই কিন্তু খুবই সুন্দর ছিল। আর এই ফোনটার বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে এই ফোনটিতে রাইট সাইডে পাচ্ছেন আপনারা একটি পাওয়ার বাটন, এবং তার উপরে থাকছে একটি ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। ফোনটির ওপরে থাকছে একটি ফায়ার ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, সেকেন্ড স্পিকার এবং একটি 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক। এবং ফোনটির নিচে থাকছে একটি সিম ট্রে। এই সিম ট্রেতে শুধুমাত্র আপনারা 2টি ন্যানো সিম কিন্তু ব্যবহার করতে পারবেন, কোনো রকম মেমোরি কার্ড কিন্তু ব্যবহার করতে পারবেন না। এরপরে থাকছে একটি টাইপ সি পোর্ট, মেইন স্পিকার এবং একটি মেইন মাইক্রোফোন। ফোনটিতে লেফট সাইডে কিন্তু আপনারা কিছুই পাচ্ছেন না। এবার আসি ফোনটির ক্যামেরা সেকশনে। এই ফোনটিতে রেয়ার সাইডে আপনারা ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন। মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f1.9, এবং সেকেন্ড যে ক্যামেরাটি সেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, যার অ্যাপারচার f1.9, এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স পেয়ে যাচ্ছেন আপনারা, যার অ্যাপারচার f2.4। এবং ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছেন হচ্ছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। সো ফোনটির যে রেয়ার ক্যামেরা বা মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, এটা দিয়ে আপনারা 4K তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং 1080p তে 30, 60 এবং 120 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং ক্যামেরা মেইন ক্যামেরাতে কিন্তু আপনারা ওআইএস এর সুবিধাটাও পেয়ে যাচ্ছেন, ইআইএস কিন্তু নাই। আর ফোনটির সেলফি ক্যামেরা যেটা, এটা দিয়ে শুধুমাত্র আপনারা 1080p তে 30 এবং 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, কোনো রকম ওআইএস বা ইআইএস এর সুবিধা কিন্তু আপনারা পাচ্ছেন না। সো ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে ক্যামেরা কোয়ালিটি অ্যাকচুয়ালি অ্যাভারেজ টাইপের মনে হয়েছে। মেইন যে ক্যামেরাটা সেটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল, এবং সেটার পারফরমেন্সও খুবই ভালো ছিল। যতগুলো ছবি তোলা গিয়েছে এবং ভিডিও করা গেছে সবগুলো থেকেই কিন্তু খুবই ভালো লেভেলের একটা পারফরমেন্স পাওয়া গেছে। কিন্তু 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা, অ্যাকচুয়ালি এখানে 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা দিলে আমার মনে হয় খুব ভালো হতো, রেজুলেশনটা কিছুটা ভালো পাওয়া যেত। আর এখানে যে সেলফি ক্যামেরার কোয়ালিটি অ্যাভারেজ টাইপের বলা যায়, যদিও এখানে ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু ওআইএসটা আপনারা পাচ্ছেন না। সো ফোনটা কেনার আগে আমার মনে হয় ক্যামেরা স্যাম্পল দেখে নেওয়া দরকার। আমি কিছু ক্যামেরা স্যাম্পল দিচ্ছি, ক্যামেরা স্যাম্পল দিলেই আপনারা বুঝতে পারবেন, মানে ছবির স্যাম্পল বা ভিডিওর স্যাম্পল দেখলেই কিছুটা ধারণা পেয়ে যাবেন যে মানে ছবির কোয়ালিটি কতটা ভালো হয়। সো কিছু ছবির স্যাম্পল দিচ্ছি, দেখে নিন।
ফোনটির আনবক্স কন্টেন্টের কথা বলতে গেলে ফোনটি আনবক্স করার সাথে সাথে প্রথমে পেয়ে যাচ্ছেন আরও একটি বক্স, এরপরে থাকছে স্মার্টফোনটি, পরে থাকছে একটি 67 ওয়াটের ফাস্ট অ্যাডাপ্টার এবং একটি টাইপ এ টু টাইপ সি কেবল, এবং আরও যে প্রথমে যে বক্সটি ছিল এর ভেতরে আছে কিছু ইউজার ম্যানুয়াল গাইড এবং একটি প্রোটেক্টিভ কেস এবং সিম এজেক্টর পিন। প্রোটেক্টিভ কেসের কোয়ালিটি অ্যাভারেজ টাইপের ছিল, অতটাও ভালো ছিল বলবো না, মোটামুটি চলে। সো শেষ কথায় বলতে গেলে অ্যাকচুয়ালি এই স্মার্টফোনটার অনেকগুলো ভালো দিক আছে এবং কিছু কিছু খারাপ দিকও রয়েছে। যেমন এই প্রাইসে কিন্তু আপনারা খুবই ভালো লেভেলের একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, ভালো লেভেলের একটা প্রসেসরও পেয়ে যাচ্ছেন, প্লাস এখানে ওয়াইফাই 6 পাচ্ছেন, ব্লুটুথ 5.2 পাচ্ছেন, 5000 এমএএইচের ব্যাটারি আছে, 67 ওয়াটের ফাস্ট চার্জার আছে, সাথে সুন্দর একটা ক্যামেরাও কিন্তু পাচ্ছেন। শুধুমাত্র মেইন ক্যামেরাটা ভালো, অন্যান্য যে ক্যামেরাগুলো সেগুলো আমার কাছে অতটা ভালো মনে হয় নাই। প্লাস এখানে আপনারা নোটিফিকেশান লাইট পাচ্ছেন না, ডুয়েল স্টেরিও স্পিকারের কোয়ালিটি খুবই ভালো ছিল। সো এইগুলোই ছিল এই ফোনটার ভালো দিক এবং খারাপ দিক। সো প্রথমে আসার সাথে সাথে কিন্তু বাংলাদেশে আসার সাথে সাথে কিন্তু প্রাইসটা অনেক বেশি থাকবে। সো আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে অ্যাকচুয়ালি এই স্মার্টফোনটা যেহেতু Xiaomi স্মার্টফোন, বাক্স টাক্স থাকবে, সো কিছুদিন ওয়েট করে কেনাটা বেটার হবে আমার মনে হয়। সো আপনারা যদি নিতে চান তাহলে নিতেই পারেন, বাট আমার মনে হয় কিছুদিন ওয়েট করে কিনলে তাহলে আপনারা ফোনটার আরও কী কী ভালো দিক আছে, কী কী খারাপ দিক আছে সেগুলো আরও ভালোভাবে জানতে পারবেন অন্যান্য রিভিউ থেকে, এবং প্রাইসটাও কিন্তু আপনাদের নাগালের মধ্যে চলে আসবে। সো এই ছিল Redmi Note 12 Pro স্মার্টফোনটির রিভিউ। সামনে আরও অনেকগুলো রিভিউ আসতেছে, সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনি সবগুলো রিভিউ দেখতে পাবেন। সো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।